This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, সমুদ্রের সিকান্দার রানওয়ে ছাড়াই বাজিমাত করতে আসছে ভারতের এক নতুন শিকারী। আন্দামান সাগরে হবে তার মোতায়েন। ভারত মহাসাগরে চীনের প্রতিটি সাবমেরিনের উপরে থাকবে তার 24 ঘন্টার নজরদারি। জাপান খুলে দিল তাদের সবথেকে বড় রক্ষা রহস্য। ভারতকে সঙ্গে নিয়েই বিশ্বকে অবাক করল। 13 বছর ধরে আটকে থাকা ডিল হঠাৎ করেই জীবন্ত হয়ে উঠল। ভারতের এক চালেই চীন আর আমেরিকার চোখ খুলে গেল। আর মেক ইন ইন্ডিয়ার এক মহা মাস্টার স্ট্রোক। এবার ভারত তৈরি করবে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সমুদ্রযান। এক দশক যাবৎ ধুলো জমা সেই ফাইল যাকে মৃত মনে করা হচ্ছিল, সেই চুক্তি হঠাৎ করে জীবন্ত হয়ে উঠল। এটা এখন 2025 সালে ভারতের সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক চাল হয়ে উঠেছে। এটা সেই সমুদ্রবাজের গল্প যাকে উড়তে মাটির দরকার পড়ে না। এটা সেই শিকারের গল্প যে ঝড়ঝাপটা ঢেউয়ের ওপর নেমে শত্রুর হৃদয়ে ভয় তৈরি করতে পারে। জাপানের সিক্রেট ভোল্টে রাখা এমন একটা প্রযুক্তি যেটার জন্য গোটা দুনিয়া এই মুহূর্তে তাকিয়ে। এখন মেক ইন ইন্ডিয়ার শক্তিতে সেটা ভারতে তৈরি হতে যাচ্ছে। এটা কোনো সাধারণ জাহাজ নয়, এটা ভারত মহাসাগরে ভারতের সেই অদৃশ্য দুর্গ যা চীনের প্রতিটি জাহাজ আর সাবমেরিনকে তাদের আসল অবস্থান স্মরণ করিয়ে দেবে। আন্দামান নিকোবর থেকে যখন এই সমুদ্রযান তার উড়ান শুরু করবে, মালাক্কা প্রণালী থেকে আফ্রিকার উপকূল পর্যন্ত চীনের প্রতিটি কর্মকাণ্ড ভারতের নজরে থাকবে। এই এক চুক্তি শুধু জাপানের সঙ্গে ভারতের সম্পর্ককে পাকাপোক্ত করেনি, বরং আমেরিকাকেও ভাবতে বাধ্য করেছে যে ভারত মহাসাগরের আসল শাসককে। এটা সেই গল্প যা এক ঝটকায় বিশ্ব রক্ষা সমীকরণ বদলে রেখে দিয়েছে। আমরা আপনাদের বলবো এই টানটান উত্তেজনার পুরো কাহিনী, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই নিয়ে আপনার যা মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো বন্ধুরা, চলুন এই ঘটনার পুরো তথ্য আপনাদের সামনে উন্মোচন করি। দেখুন, এটা এমন এক জিনিস যা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশগুলোর ঘুম উড়িয়ে দিয়েছে। এটা হলো শিনোয়া US-2 এমফিবিয়াস এয়ারক্রাফটের গল্প। নামটা শুনতে একটু জটিল লাগতে পারে, কিন্তু সহজ ভাষায় বোঝার চেষ্টা করুন। এটা একটা দানবের মতো যা স্থল, আকাশ আর সমুদ্র এই তিনটাই নিয়ন্ত্রণ করে। ভাবুন তো, একটা বিশাল বিমান যা যুদ্ধজাহাজের মতো আকাশে ওড়ে, কিন্তু তাকে নামার জন্য কোনো এয়ারবেস বা রানওয়ের দরকার পড়ে না। এটা সরাসরি ভারত মহাসাগরের ঢেউয়ের ওপর এমনভাবে নামতে পারে যেন কোনো বাজ তার শিকার ধরতে ঝাঁপিয়ে পড়েছে। এই বিমান 3 মিটার উচ্চতার অর্থাৎ প্রায় 10 ফুট উঁচু সমুদ্রের ঢেউয়ের ওপর ল্যান্ডিং আর টেক অফ করতে পারে। এটাই সেই ঝড়ো পরিস্থিতি যখন বড় বড় জাহাজও তীরে দাঁড়িয়ে থাকে, কিন্তু ভারতের এই নতুন শিকারী ঠিক এখান থেকেই নিজের খেলাটা শুরু করে। এর মধ্যে লাগানো রয়েছে 4টা রোলস রয়েলস AE2100J টার্বোপ্রপ ইঞ্জিন, যেগুলি এটাকে 4700 কিলোমিটার দূরত্বের দারুণ গতি দেয়। মানে একবার আন্দামান থেকে উড়তে শুরু করলে এটা পুরো বঙ্গোপসাগর আর দক্ষিণ চীন সাগরের বড় একটা অংশ অবধি অনায়াসে নজরদারি চালাতে পারে। আর এর গতি 480 কিলোমিটার পার ঘন্টা, যা এটাকে যে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত পৌঁছানোর ক্ষমতা দেয়। কিন্তু এর আসল শক্তি হলো এর বাউন্ডারি লেয়ার কন্ট্রোল BLC টেকনোলজি। এটা জাপানের সেই গোপন অস্ত্র যা এই বিমানটাকে খুবই ধীর গতিতে এবং ছোট জায়গাতেও টেক অফ এবং ল্যান্ডিং করার অবিশ্বাস্য ক্ষমতা দেয়। এটা শুধু একটা নজরদারি বিমান নয়, বরং একটি মাল্টিরোল যোদ্ধা। প্রয়োজনে এটা 15 টন জল নিয়ে আগুন নেভাতে পারে, দূরবর্তী দ্বীপগুলিতে সেনা ও রসদ পৌঁছে দিতে পারে, এবং সবচেয়ে বিপজ্জনক শত্রুর সাবমেরিনগুলোকে নজরদারি করার জন্য একটি নীরব শিকারীও হতে পারে। জাপান তার সামুদ্রিক সীমা রক্ষা করতে এই ধরনের 14টি বিমান ব্যবহার করে। কিন্তু এখন এই প্রযুক্তি, এই শক্তি ভারতের হাতের মধ্যে আসতে চলেছে, যা ভারত মহাসাগরে শক্তির ভারসাম্য চিরতরে বদলে দেবে। কিন্তু প্রশ্ন উঠেছে, যদি এই বিমানটা এতই চমৎকার হয়, তাহলে ভারত পর্যন্ত পৌঁছতে 13 বছর কেন লেগে গেল? এই ডিলের পেছনে এমন একটা থ্রিলার গল্প লুকিয়ে আছে যেখানে বন্ধুত্ব, রাজনীতি, বাজেটের সংকট আর কৌশলগত টানাটানেই সব কিছুই রয়েছে। এই গল্পের শুরু হয়েছিল 2010-এর দশকে, যখন ভারতীয় নৌবাহিনী উদ্ধার এবং অনুসন্ধান অভিযানের জন্য 12 থেকে 18টি এমফিবিয়াস বিমানের দরকার ছিল। তখন এই চুক্তির দাম প্রায় $1.65 বিলিয়ন ধরা হয়েছিল। 2011 সালে আলোচনাও শুরু হয়েছিল, আর 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাপান সফরের পর এই ডিলটা দ্রুত এগোতে শুরু করলো। তখনই জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার তাদের দেশের অস্ত্র রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল। আর এই শিনোয়া US-2 জাপানের প্রথম বড় ডিফেন্স ডিল হতে যাচ্ছিল। এটা শুধু একটা বিমান কেনার চুক্তি ছিল না, বরং ভারত আর জাপানের বন্ধুত্বের একটা প্রতীক ছিল, যা চীনের দাদাগিরির বিরুদ্ধে একটা মজবুত দেয়াল গড়ে দিচ্ছিল। এমনকি খরচও
50% পর্যন্ত কমানোর ব্যবস্থা করা হয়েছিল এবং প্রধানমন্ত্রী মোদীর মেক ইন ইন্ডিয়ার মিশনকে শক্তিশালী করার জন্য ভারতেই একটা লোকাল অ্যাসেম্বলি প্ল্যান করা হয়েছিল। সিনামাইভা, মাহিন্দ্রা ডিফেন্সের মতো ভারতীয় কোম্পানিগুলোর সঙ্গে মিলে ভারতকে এই প্লেনের গ্লোবাল এক্সপোর্ট হাব বানানোর স্বপ্ন দেখিয়েছিলেন। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু তারপর গল্পে একটা নতুন মোড় এলো। 2014 থেকে 2017 পর্যন্ত ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন মনোহর পারিকর। তার সময় এই ডিলটা হঠাৎ করেই ঠান্ডা ঘরে চলে যায়। পারিকর এই চুক্তিটা টালিয়ে দিয়েছিলেন এই বলে যে এর ইউটিলিটি শুধু সার্চ এবং রেস্কিউ পর্যন্ত সীমাবদ্ধ। তার যুক্তি ছিল ভারতের কাছে আগেই বোয়িং পিএটাই পসাইডনের মতো আধুনিক বিমান আছে, যা সাবমেরিন বিরোধী যুদ্ধে অনুসন্ধানের জন্য অনেক বেশি ভালো। সমালোচকরা বলেছিলেন যে US-2তে সেই উন্নত সেন্সার আর অস্ত্র নেই যা চীনের মতো শত্রুর মোকাবেলা করার জন্য দরকার। ওপর থেকে এর দাম প্রায় 1.3 থেকে 1.65 বিলিয়ন ডলার, যা ভারতের প্রতিরক্ষা বাজেটের জন্য একটা বড় বোঝা ছিল, যেটা সাবমেরিন আর যুদ্ধবিমানের মতো আরও জরুরি জিনিসের ওপর খরচ হওয়া উচিত ছিল। দামের ব্যাপারেও আলোচনা আটকে গিয়েছিল আর প্রযুক্তি হস্তান্তর নিয়ে জাপান সে সময় পুরোপুরি রাজি হচ্ছিল না। 2021-এর দিকে এসে এই চুক্তি প্রায় শেষ হয়ে গিয়েছিল এবং ভারতীয় নৌবাহিনীও নিজের দেশের প্ল্যাটফর্মগুলোতে মনোযোগ দিতে শুরু করেছিল। বিশ্ব ভেবেছিল এই অধ্যায়টা এখন চিরতরে শেষ হয়ে গেছে, কিন্তু তারা জানতো না পর্দার পেছনে একটা বড় ছবি তৈরি হচ্ছিল। আর তারপরে এলো সাল 2025, যেটা এই মরে যাওয়া ডিলটাকে নতুন প্রাণ দিয়েছিল। গত কয়েক বছরে ভারতের গঙ্গা আর জাপানের ফুজিয়ামা দিয়ে অনেক জল বয়ে গেছে। ভারত জাপানের সম্পর্ক এখন শুধু বন্ধুত্বেই সীমাবদ্ধ ছিল না, বরং একটা শক্তপোক্ত কৌশলগত অংশীদারিতে পরিণত হয়েছে, যার মূল উদ্দেশ্য ছিল ভারত ও প্যাসিফিক অঞ্চলে চীনের বাড়তে থাকা আগ্রাসনকে থামানো। কোয়াডের মতো প্ল্যাটফর্ম দুটো দেশকে আরও কাছে নিয়ে এসেছে। অগাস্ট 2025 সালে প্রধানমন্ত্রী মোদীর টোকিও সফর এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই সফরে 68 বিলিয়নের 21টা চুক্তি স্বাক্ষরিত হয়, যা সেমিকন্ডাক্টর থেকে শুরু করে ডিফেন্স টেকনোলজি পর্যন্ত বিস্তৃত ছিল। কিন্তু সবচেয়ে বড় খবর ছিল ইউনিকর্ন মাস্ট চুক্তি নিয়ে। এটা ছিল ভারত ইলেকট্রনিক্স লিমিটেড BL এর সঙ্গে মিলে উন্নত রাডার সিস্টেম তৈরির একটা ঐতিহাসিক চুক্তি। এটা প্রথমবারের মতো ছিল যে ভারত জাপানের কোনো প্রতিরক্ষা সামগ্রী কো প্রোডাকশনে নেমেছিল। এটা স্পষ্ট করে দিল যে জাপান এখন ভারতকে শুধু ক্রেতা হিসেবে নয়, বরং সমান প্রযুক্তি পার্টনার হিসেবেও দেখে। দুই দেশের মধ্যে ব্যবসা $22.8 বিলিয়ন ছাড়িয়ে গিয়েছিল, আর জাপান ভারতের পঞ্চম বড় বিনিয়োগকারী হয়ে উঠেছিল। এই বদলানো পরিস্থিতিতে সিনোয়া US-2 এর ফাইলের ওপর জমে থাকা ধুলো হঠাৎ করে মুছে গেল। যে বিমানটা কাল অবধি দামি আর কম কাজে আসবে বলে মনে হচ্ছিল, আজ সেটা ভারত মহাসাগরের নিরাপত্তার জন্য একেবারে জরুরি মনে হচ্ছে। ভারতের নৌবাহিনী এখনও 42 স্কোয়াড্রনের বদলে মাত্র 31 স্কোয়াড্রন নিয়ে কাজ চালাচ্ছে। এমন সময় US-2 এর মতো বিমান, যেটাকে আন্দামানে মোতায়েন করে কোনো রানওয়ে ছাড়াই পুরো এলাকায় পাহারার জন্য দাঁড় করানো যায়, আর এটা একদম গেম চেঞ্জারে পরিণত হবে। কোয়াড দেশগুলোর মনোযোগ এখন সমুদ্র নিরাপত্তার দিকে বাড়ছে এবং এই বিমান সেই কৌশলের সাথে একদম সঠিক খাপে মিলে গেছে। জাপানও তার প্রতিরক্ষা রপ্তানি সফল করতে চায় এবং ভারতকে প্রযুক্তি হস্তান্তরের জন্য আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত। এবার চুক্তি হয়তো খুব বড় পরিসরে নয়, বরং 6 থেকে 9টি বিমানের জন্য হতে পারে, যার মূল ফোকাস হবে ভারতে MRO, মেনটেনেন্স, রিপেয়ার এবং ওভারঅল হাব তৈরি করা। এতে শুধু খরচ কমবে না, ভবিষ্যতে ভারত ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডের মতো দেশগুলিতে এর রপ্তানি করতে পারবে। এই চুক্তি এখন শুধু একটি সাধারণ চুক্তি না, এটা একেবারে একটা বিরাট মাস্টার স্ট্রোক, যা ভারতকে ভারত মহাসাগরে অজেয় করে তুলবে। তো চলুন এখন বুঝে নিই যে কিভাবে এই বিমানটা ভারতের জন্য একটা কৌশলগত ব্রহ্মাস্ত্র এবং কিভাবে এটা চীন, পাকিস্তান এমনকি আমেরিকাকেও চমকে দেবে। এর সবচেয়ে বড় সুবিধা হলো অদৃশ্য নজরদারি। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এর মোতায়েন মানে ভারত চীনের মালাক্কা জলসন্ধি এলাকায় 24 ঘন্টায় নজরদারি চালাতে পারবে, যেখানে তাদের 80% তেল আমদানি হয়। চীনের সাবমেরিনগুলো যখন ভারত মহাসাগরে ঢোকার চেষ্টা করবে, তখন তারা কিছুই বুঝতে পারবে না, আর এই সমুদ্রের শিকারী সেটা আকাশ থেকে তাদের প্রতিটি চালকে রেকর্ড করে নেবে, সেটিও আবার কোনো রানওয়ে বা বড় নৌঘাটির ব্যবহার ছাড়াই। এই বিমান ভারতকে দেবে হাইব্রিড অপারেশনের ক্ষমতা। আজ এটি শুধু একটি নজরদারি বিমান, কিন্তু আগামী দিনে DRDO এবং জাপানি বিজ্ঞানীরা মিলে এতে অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার ASW সেন্সার এবং অস্ত্র সংযুক্ত করতে পারবে, আর তখন এটি এক ভয়ঙ্কর কিলার প্লেনে পরিণত হবে, যা শত্রুর সাবমেরিনগুলোকে সমুদ্রের গভীরেই সমাধিস্থ করে দিতে পারবে। মেক ইন ইন্ডিয়ার কর্মসূচির অধীনে মহিন্দ্রা ডিফেন্সের সহযোগিতায় এর উৎপাদন ভারতকে মুহূর্তেই সেই এলিট ক্লাবে নিয়ে যাবে যাদের কাছে MPBS এয়ারক্রাফট তৈরির প্রযুক্তি রয়েছে। ভারত শুধু নিজের প্রয়োজনীয়তাকেই পূরণ করবে না, বরং আসিয়ান দেশগুলোকে রপ্তানি করে চীনের সামনে এক নতুন প্রতিরক্ষা রপ্তানিকারক শক্তি হিসাবে আবির্ভূত হবে। এটি আমেরিকাকেও একটি স্পষ্ট বার্তা দেবে যে ভারত তার সামুদ্রিক নিরাপত্তার জন্য আর কেবলমাত্র মার্কিন পিএটাই পসাইডন বিমানের ওপর নির্ভর করবে না, বরং এখন তার হাতে জাপানি প্রযুক্তি
পদ্ধতিতে তৈরি নিজস্ব অ্যাম্ফিবিয়াস ফ্লিট থাকবে। কোয়াড কৌশলেও এটি এক গুপ্ত তুরুপের তাস প্রমাণিত হবে। ভারত যৌথ মহড়ায় এই বিমানকে শেয়ার করতে পারবে। এতে করে এটি জাপান, আমেরিকা এবং অস্ট্রেলিয়ার কাছেও এক অপরিহার্য সম্পদ হয়ে উঠবে। একে বিপর্যয় মোকাবিলা ও মানবিক মিশনের নামে মোতায়েন করা যেতে পারে, কিন্তু এর আসল কাজ হবে কৌশলগত গুপ্তচর বৃত্তি, যা শত্রুর প্রতিটি সামুদ্রিক চালচলন নজরে রাখবে। এই বিমান ভারতকে সেই শক্তি দেবে যেটি চীন সবসময় বেশি ভয় পায়, তার সরবরাহ লাইন কেটে দেওয়ার ক্ষমতা। এই চুক্তি ভারতের আত্মনির্ভরতা এবং তার ক্রমবর্ধমান বৈশ্বিক শক্তির এক জীবন্ত প্রমাণ, যা বিশ্বকে জানিয়ে দিচ্ছে যে একবিংশ শতাব্দীর ভারত মহাসাগর আসলে হিন্দুস্তানের মহাসাগর। তো বন্ধুরা, এই ছিল কিন্তু পুরো বিষয়বস্তু। যদি আপনাদের মনে হয় আমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে এই ভিডিওটিকে শেয়ার করতেও একদম ভুলবেন না। আর প্রতিনিয়ত জিওপলিটিক্স সম্বন্ধিত ভিডিও পাওয়ার জন্য আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, কারণ আসল স্টোরি আপনারা কিন্তু আমাদের এই চ্যানেলেই শুনতে পারবেন, যেখানে আমরা শুধু নিউজ নয় বরং নিউজের ভেতরের গোপন স্ট্র্যাটেজি আপনাদের সামনে তুলে ধরি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।